জমিদার বাবু, মহেন্দ্রক্ষণ যে পেরিয়ে যায় প্রায়। নায়েব মশাই তো এখনো এলেন না। তাই তো দেখছি। একটা কাজ যদি অকর্মণ্য নায়েবকে দিয়ে হয়। একবার যদি এই সময় পেরিয়ে যায় তবে আবার 1 বছরের অপেক্ষা। না 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 না, আমি অতদিন অপেক্ষা করতে পারবো না। যা করার আজই করতে হবে। আর কত দূর গো? আমি যে হাঁটতে পারছি না। এই তো চলেই এসেছি প্রায়। চল চল। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছে মনে হয়। বাহ বাহ। ওরা কারা? ওরা এখানে কি করছে? আরে আরে ওরাই তো তোকে জাদু করে অনেক খেলনা এনে দেবে। তুই বস এখানে চুপটি করে। এত দেরি করলে তুমি নায়েব, কি বলবো। নিন বাবা, আপনি এবার যজ্ঞ শুরু করুন। কারিণী খাদায় ছেদায় সর্বদুষ্টাং খর্গং ছিন্দে ছিন্দে ওং হিং ক্রিং রণচণ্ডায় নমঃ। ওং হিং ক্রিং রণচণ্ডায় নমঃ। এবার বাচ্চাটাকে নিয়ে আসুন। নায়েব যখন বাচ্চাটিকে মিষ্টি কথায় ভোলাতে ব্যস্ত, সে সময় তান্ত্রিক জমিদার মশাইকে আড়ালে ডেকে বলল, দেখুন জমিদার মশাই, যদি অভীষ্ট ফল লাভ করতে চান তবে কিন্তু 1 কোপেই বলি দিতে হবে। আপনি পারবেন তো? পারবো না মানে? বয়স হয়েছে তো কি হয়েছে, এখনো গায়ে জোর আছে আমার। ওইটুকু বাচ্চার মাথা খড়গের 1 কোপেই নামিয়ে দিতে পারবো। যদি তা না পারেন তবে কিন্তু অনর্থ হয়ে যাবে, আর সেটাকে আটকানোর সাধ্য কিন্তু আমার নেই। কিচ্ছু হবে না, চলুন আপনি। কোন বাচ্চা, আজ তোকে মায়ের কাছে বলি দিয়ে জমিদার প্রতাপচন্দ্রের সমস্ত সম্পত্তির জক হিসেবে নিয়োগ করব। তুই ততদিন পর্যন্ত তার সম্পত্তি রক্ষা করবি যতদিন না তিনি আবার পুনর্জন্ম নিয়ে ফিরে আসছেন। না না না, এরকম করো না। আমাকে ছেড়ে দাও। আমি মায়ের কাছে যাব। ছেড়ে দাও আমাকে। নিন জমিদার মশাই, বলি দিন। মনে রাখবেন 1 কোপে কাটতে হবে। হ্যাঁ, এটা আর কোনো ব্যাপার নাকি? দিন। না না না, এরকম করো না। ছেড়ে দাও আমাকে। হায় হায়, এটা কি করলেন জমিদার মশাই? দাঁড়াও দাঁড়াও, আর একবার চেষ্টা করি। চুপ, একদম চুপ, চুপ। ওকে চুপ করিয়ে কি হবে জমিদার মশাই? যা অঘটন ঘটার সে তো ঘটেই গেছে। কিচ্ছু হয়নি, এবার আমি সফল হবই। বলি তো দিলেন, তবে এতে কিছু লাভ হবে না। হবে না মানে? হবে না মানে কি? হতেই হবে। তুমি তোমার যজ্ঞ সমাপ্ত করো। করছি, কিন্তু কোনো কিন্তু নয়। আমার উদ্দেশ্য কিছুতেই ব্যর্থ হতে পারে না। মায়ের প্রদীপ নিভে গেল। না 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 না, এ তো ভালো লক্ষণ নয়। দেবীর
রুষ্ট হয়েছেন। ঘোর অনর্থ, ঘোর অনর্থ। এখন কি করব তান্ত্রিক? সবার আগে এই বাচ্চাটির দেহ এখানে পুঁতে আমাদের পালাতে হবে। কিন্তু জক আমার সম্পত্তির পাহারাদার। আগে নিজের প্রাণ বাঁচান, তারপর যখের চিন্তা করবেন। চলুন চলুন, তাড়াতাড়ি দেহটা পুঁতে ফেলতে হবে। তিনজন মিলে বাচ্চাটির দেহ পুঁতে দিয়ে তখনকার মতো যে যার বাড়িতে পালিয়ে যায়। পরের দিন সকালে জমিদার তার বাড়িতে তান্ত্রিককে ডেকে পাঠান। ব্যাপারটা কি যে হলো তান্ত্রিক, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনাকে বলেছিলাম, এক কোপে বলি না দিলে অনর্থ হবে। তাই হয়েছে। আর আহ! কি? হেয়ালি না করে ব্যাপারটা খোলসা করে বলো না। শুনুন জমিদার মশাই, এক কোপে বলি দেওয়া না হলে দেবী রুষ্ট হন। সেই সাথে যাকে বলি দেওয়া হচ্ছে তার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। মানে কিভাবে প্রতিশোধ নেবে? ও যতক্ষণ আমাদের তিনজনকে না মারতে পারছে ততক্ষণও শান্ত হবে না। সে কি, এখন আমার কি হবে? আমার ঘরে যে বউ বাচ্চা আছে, আমার কিছু হয়ে গেলে ওরা যে অনাথ হয়ে যাবে তান্ত্রিক। নায়েব, তোমার ন্যাকা কান্না বন্ধ করো। আচ্ছা তান্ত্রিক, এর থেকে বাঁচার কোনো উপায় নেই? উপায় একটা আছে হয়তো, কিন্তু কি উপায় বলো বলো। আগামী অমাবস্যার সময় একটা যজ্ঞ করে তারপর আমি ওই দেহটাকে পুড়িয়ে ফেলব। তাহলে হয়তো কাজের কাজ কিছু হতে পারে। কিন্তু আগামী অমাবস্যা আসতে তো অনেক দেরি, ততদিনে তো ও আমাদের মেরেই ফেলবে। দেখুন, ও দিনের বেলায় নিষ্ক্রিয় থাকে, তাই আগামী অমাবস্যা অবধি সন্ধ্যার পর যদি আমরা বাড়ি থেকে না বের হই তাহলেই আরও আমাদের কিছু করতে পারবে না। বেশ, অসুবিধা একটু হবে ঠিকই, কিন্তু কি আর করার, তাই করতে হবে। হ্যাঁ, যাই হয়ে যাক, সূর্যাস্তের পর কিছুতেই বাড়ি থেকে বের হবেন না। হ্যাঁ, কিন্তু আমার সম্পত্তির কি হবে তাহলে তান্ত্রিক? আমার ছেলে তো দানবীর, আমার অবর্তমানে এ সম্পত্তি তো 7 ভূতের লুটে ফুটে খাবে। আপনি চিন্তা করবেন না, আগে আগে এই ফাঁড়াটা কাটুক, তারপর তারপর আমি আবার নতুন করে যজ্ঞ করে আপনার সম্পত্তি পাহারা দেওয়ার জন্য জক তৈরি করে দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আর সকলেরই তো তার বংশেই পুনর্জন্ম হয়, আর সে তার আগের জন্মের চিহ্ন নিয়েই জন্মায়। একদম ঠিক। তাই তাই জমিদার বাবুর যখন পুনর্জন্ম হবে তার হাতের জড়ুলের চিহ্ন দেখে জক তাকে সমস্ত সম্পত্তি ফেরত দিয়ে দেবে। কিন্তু আপনি তো আগের দিন বলেছিলেন যে জক তৈরি করতে হলে 12 বছরের নিখুঁত ছেলে লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই, নাহলে তাকে বলি দেওয়া যাবে না যে। আসলে আগেরটা তো অনেক কষ্টে জোগাড় করেছি, আর কি পাবো। ওসব নিয়ে পরে ভাবা যাবে। তোমার দ্বারা যদি নাই হয় নায়েব, তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। না না জমিদার মশাই, আমি আমি ওটা ঠিক বলতে চাইনি। ঠিক আছে, তোমরা এখন যাও, আমি একটু বিশ্রাম নেব। যে আজ্ঞে জমিদার মশাই, শুধু আমার কথাটা খেয়াল রাখবেন, কোনো মতেই আপনারা দুজন আজ থেকে সূর্যাস্তের পর আর বেরোবেন না, তাহলে মৃত্যু নিশ্চিত। একদিন সন্ধেবেলা ওই গ্রামের হারু তার গরু ঘরে ফিরছে না দেখে জঙ্গলের দিকে যায়। জঙ্গলের একটু ভেতর দিকে যেতেই হঠাৎ দেখে যে মাটি কাঁপছে। এ কি, ভূমিকম্প হচ্ছে নাকি? ওরে বাবা, এখনই পালাতে হবে। এ আমি কি দেখছি? এ যে ভূত! হারু ওখান থেকে পালিয়ে যায় এবং সারা গ্রামে ভূতের কথা চাউর হয়ে যায়। জমিদার, নায়েব ও তান্ত্রিক বুঝতে পারে সে প্রতিশোধ নিতে এসেছে।
এমনই একদিন তান্ত্রিক রাতের বেলা ঘরে শুয়েছিল। এমন সময় এক লোক এসে তান্ত্রিককে ডাকতে শুরু করে। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, দরজা খোলো, খুব দরকার। তান্ত্রিক বাবা। আহ, এই রাত দুপুরে কে চেঁচায়? যা যা, বাড়ি যা, কাল সকালে আসবি। অনেক দূর থেকে এসেছি তান্ত্রিক বাবা, বড় বিপদে পড়েছি, একবার দরজাটা খোলেন। ওহ, চালিয়ে মারলো তো। তখন থেকে বলছি কাল সকালে আসিস, কথা কানে যায় না নাকি? এই রাতে আমি কোথাও যাব না। তান্ত্রিক বাবা, আমার বউকে ভূতে ধরেছে, আপনি না গেলে অনর্থ হয়ে যাবে। চলুন বাবা, সেই নদীর ওপারের গ্রাম থেকে আসছি। কাল সকালে গিয়ে ছাড়িয়ে দিয়ে আসবো ভূত। এখন যা। বাবা, বাবা, আপনার যত টাকা লাগবে, যত সম্পত্তি লাগবে আমি দেব, কিন্তু এখনই চলুন। যত টাকা লাগবে দিবি? বেশ বেশ, অপেক্ষা কর। আমার এই মন্ত্রপুত ত্রিশূল থাকতে আমার আর ভাবনা কি? কোনো অপশক্তি আমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। চল চল এবার, তবে মনে রাখিস যত টাকা চাইবো তাই দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাই দেব, আপনি তাড়াতাড়ি চলুন। টাকার লোভে লোকটার সাথে নৌকায় করে তার বাড়ি গিয়ে সব কাজ সেরে তান্ত্রিক যখন বাড়ি ফেরার জন্য নদীর ঘাটে এলো, তখন অনেক রাত। ঘাটে একটা নৌকো বাঁধা আছে দেখে তান্ত্রিক তাতে উঠে বলল, বলি নৌকায় মাঝি আছে নাকি? ওপারে যাবে? কি বলতে না বলতেই নৌকা ভাসিয়ে দিল। আমার অপেক্ষাতেই ছিল নাকি? এই অন্ধকারে মাঝি কেউ তো দেখতে পাচ্ছি না। ও মাঝি, বলি কথা বলো না কেন? নৌকা যখন মাঝ নদীতে, তখন হঠাৎ করেই প্রবল ঝড় ও মেঘের গর্জন শুরু হয়। বিদ্যুতের চমকে তান্ত্রিক দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে সেই বাচ্চাটা। কি তুই? দাঁড়া, এখনই তোকে সায়স্তা করছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে। আমায় মারিস না, সব সব ওই জমিদারের দোষ। আমাকে মারিস না। কি হয়েছে কি নায়েব? সর্বনাশ হয়ে গেছে জমিদার মশাই, সে প্রতিশোধ নেওয়া শুরু করেছে। মানে কি বলতে চাইছো? খোলসা করে বলো। তান্ত্রিক মারা গেছে জমিদার মশাই, ওর মাথা কাটা লাশ নদীতে ভেসে উঠেছে। এ ওই জখেরই কাজ। কি বলো কি নায়েব? তাহলে এবার আমার সম্পত্তির কি হবে? আপনি থাকুন আপনার সম্পত্তি নিয়ে, আমি চললুম আমার বাড়ি। আগামী অমাবস্যার আগে রাতে কেন, দিনের বেলাতেও বাড়ি থেকে বের হব না আমি। চললুম। বাবা গো, ও কি পেটে ব্যথা করছে, মরে গেলাম গো। আরে বলি, হয়েছেটা কি? রাত দুপুরে এমন চেঁচাচ্ছ কেন শুনি? পেটে ব্যথায় মরে গেলাম যে। উফ বাবা গো। 3 দিন ধরে ঘরের মধ্যে বসে বসে 4 বেলা গান্ডে পিন্ডে গিলেই যাচ্ছ। তো তোমার পেটে ব্যথা হবে না তো কার পেটে ব্যথা হবে শুনি? করছো কেন? একবার মনে হয় বড় বাইরে যেতে হবে। তো
যাও না, লণ্ঠনটা নিয়ে যাও। বলছিলাম যে তুমি একটু আমার সঙ্গে যাবে গো। আমি যাব মানে? কোথায় যাব? পেটের যা অবস্থা গিন্নি, তাতে পুকুর পাড়ে আর যেতে পারবো না। উঠোনের পাশের যে ঝোপটা আছে ওর আড়ালেই সেরে নেব। তুমি একটু লণ্ঠনটা নিয়ে গিয়ে দাঁড়াবে গো। হায় হায়, মিনসে 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো, এখন নাকি আমায় ওনার জন্য লণ্ঠন হাতে দাঁড়িয়ে থাকতে হবে। কথা না বাড়িয়ে চলো গিন্নি, আমি যার পারছি না। এই বলে নায়েব তার গিন্নিকে নিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে আসে। পেটের চাপ সামলাতে না পেরে নায়েব তড়ি ঘড়ি ঝোপের পেছনে চলে যায়, আর তার গিন্নি কিছু দূরে দাঁড়িয়ে থাকে হাতে লণ্ঠন নিয়ে। কিছুক্ষণ যেতে না যেতেই হঠাৎ ঝড় শুরু হয়, ঘন ঘন মেঘ ডাকতে থাকে। কই গো, তোমার হলো? এবার তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই তো, আর একটু দাঁড়াও গিন্নি। উত্তর, এই রাত দুপুরে তোমার জন্য বৃষ্টিতে ভিজতে পারবো না আমি। আমি ঘরের দাওয়ায় গিয়ে বসলুম, তুমি এসো। না না গিন্নি, তুমি যাও না, আমি একা হয়ে যাব। আমার যে ভয় লাগছে। বুঝছো, পুরোর নাকি ভয় করছে। এই যে এখানে বসেছি, যা করার তাড়াতাড়ি করে এসো তো বাবু। রাত দুপুরে যত ঝামেলা। রাম 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 রাম। ও মা গো, আমার মেরে ফেলবে। গিন্নি গিন্নি বাঁচা। ওগো ওগো, কি হলো গো? কে মেরে ফেলবে? কোথায় কোথায় তুমি? কোথায়? ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো! পরের দিন সকালে জমিদারের কাছে নায়েবের মৃত্যুর খবর যখন পৌঁছালো, জমিদার ভাবতে লাগলেন, এখন আমার কি হবে? ছলে বলে কৌশলে ওই জক তো তান্ত্রিক আর নায়েব দুজনকেই মেরে ফেললো। এবার তো আমার পালা। না না না, আমি কিছুতেই মরবো না। আমার এত সম্পত্তির কি হবে? আমাকে তো কিছু একটা করতেই হবে। কিন্তু কি করবেন ভেবে পেলেন না জমিদার। এদিকে প্রাণের ভয়ে তিনি খাওয়া দাওয়া ছেড়ে ঘরে বন্দী হয়ে আছেন। কেটে গেল এভাবে একটা সপ্তাহ। সেদিন সকালে বিছানায় শুয়ে শুয়ে জমিদার ভাবছিলেন, না না না, এভাবে আর কতদিন ঘরে বন্দি থাকবো? আর ভালো লাগছে না। উপায় কিছু তো একটা বের করতেই হবে। আচ্ছা, আজই তো অমাবস্যা। ওই তান্ত্রিক বলেছিল আগামী অমাবস্যার সময় একটা যজ্ঞ করে তারপর আমি ওই দেহটাকে পুড়িয়ে ফেলবো। তাহলে তাহলে হয়তো কাজের কাজ কিছু হতে পারে। তান্ত্রিক তো নেই, তাহলে ওই কাজ আজ রাতে আমাকেই ওই ছেলের কঙ্কাল পুড়িয়ে ফেলে করতেই হবে। কিন্তু যজ্ঞ? না না না, ও থাক, যজ্ঞের কোনো প্রয়োজন নেই। পুড়িয়ে ফেললেই লেটা চুকে যাবে। তারপর আমি আবার নতুন জগ তৈরি করব। হ্যাঁ। নিজের ভাবনা মতো সেই দিন রাতে জমিদার 4 জন লাঠিয়াল নিয়ে জঙ্গলের ভেতর সেই জায়গাটায় গেলেন যেখানে মৃত বাচ্চাটিকে পোঁতা হয়েছিল। এই, তোরা এখানটা খোঁড়, দেখবি একটা কঙ্কাল পাবি। ওটা বের করে পুড়িয়ে দে। জমিদার মশাই, অনেকটা তো খুঁড়ে ফেললাম, কিন্তু এখানে তো কোনো কঙ্কাল নেই। সে কি, এখানেই তো থাকার কথা। আচ্ছা দেখ তো, এখানে কোনো খড়গ আছে নাকি? না জমিদার মশাই, কিচ্ছু নেই। এখানেই তো ছিল, গেল কোথায়? তাহলে তান্ত্রিক বা নায়েব কি কিছু করেছে? এখন তাহলে কি করব জমিদার মশাই?
হ্যাঁ, তোরা একটু আশেপাশে খুঁড়ে দেখ তো পাওয়া যায় নাকি। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, তাই দেখছি। লাঠিয়ালরা আবার মাটি খুঁড়তে শুরু করে। এমন সময় আবার হঠাৎ করে ঝড় ওঠে, ভীষণ জোরে বাজ পড়তে থাকে। লাঠিয়ালরা ঘোড়া থামিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখে একটা কালো ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। সেই ছায়ামূর্তির সামনে আসতে বোঝা যায় সেই জক, এক হাতে তার কাটা মুন্ডু আর খড়গ হাতে দাঁড়িয়ে আছে। ভূত ভূত মেরে ফেলবে আমাদের, পালা পালা সবাই। একই, এই তোরা সব আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? যাস না, যাস না, মেরে ফেলবে আমাকে। আমাকে মারিস না, আমাকে মারিস না, আমার অন্যায় হয়ে গেছে। আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে আর ওই তান্ত্রিকের কথায় অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমাকে মারিস না। ছোট বাবু শিগগির চলুন জঙ্গলে, আমাদের আমাদের জমিদার মশাইকে ভূতে মেরে ফেলবে। কি বলছিস কি তোরা? কি হয়েছে? এই রাত দুপুরে বাবা জঙ্গলে গেছে কেন? জমিদার বাবুই তো আমাদের নিয়ে গেলেন জঙ্গলে, তারপর বললেন তা তোরা এই অবস্থায় বাবাকে ফেলে চলে এলি? চল 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 দেখি, না জানি বাবা এখন কি অবস্থায় রয়েছে। লাঠিয়ালদের সঙ্গে নিয়ে জমিদার মশাইয়ের ছেলে যখন সেই জঙ্গলে পৌঁছালো, দেখতে পেল একদিকে তার বাবার মুন্ডহীন মৃতদেহ পড়ে রয়েছে, আরেক দিকে পড়ে রয়েছে একটি বাচ্চা ছেলের কঙ্কাল ও খুলি, তার হাতে খড়গ ধরা। আসল ঘটনা কি হয়েছে বুঝতে আর তার বাকি থাকলো না। সে জমিদার মশাইয়ের সাথে সাথে ওই বাচ্চাটিরও দেহ দাহ করে দিল। এরপর থেকে গ্রামে আর কেউ ওই জখকে দেখেনি।